সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে খেলাপি ঋণ মোটাতাজাকরণ কর্মসূচি। এ বিষয়ে একটি জাতীয় দৈনিক গত 8 জুন 2024 তারিখে একটি বিস্তৃত প্রতিবেদন করেছে। আমি এই মুহূর্তে ওই প্রতিবেদন থেকেই আলোচনা করব, তারপরে আমার বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব। আগামী 2024-25 অর্থ বছরের বাজেটে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে 1,82,783 কোটি টাকা। এই বাজেট উপস্থাপনের দিনই বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেল, ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন 1,82,295 কোটি টাকা। তবে এটাই খেলাপি ঋণের পুরো চিত্র নয়। লুকানো খেলাপি ঋণ বরং এর চেয়ে অনেক বেশি। অবলোপন, আদালতের স্থগিতাদেশ, বিশেষ নির্দেশিত হিসাবে থাকা অর্থ ধরলে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ হবে 4.5 লাখ থেকে 5 লাখ কোটি টাকার মধ্যে। নতুন বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। সুতরাং দেখা যাচ্ছে, দেশের মানুষকে সারা বছর ধরে যত বড় করের বোঝা মাথায় নিয়ে টিকে থাকতে হবে, ঋণ খেলাপিরা ইতিমধ্যে সেই পরিমাণ অর্থ আত্মসাৎ করে আরামাসে জীবন কাটিয়ে দিচ্ছেন। একজন সাধারণ মানুষকে 15% হারে কর দিতে হয়, আর এসব ঋণ খেলাপি চাইলে এখন থেকে 15% হারে কর দিয়ে তাদের কালো টাকাও সাদা করতে পারবেন। অর্থাৎ আত্মসাৎ করা অর্থ সাদা না করলেও কোনো সমস্যা নেই। ঋণ খেলাপিদের জন্য নিত্য নতুন সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক তো আছেই। কেন্দ্রীয় ব্যাংক সম্ভবত খেলাপি ঋণ মোটাতাজাকরণ নামে একটি কর্মসূচি আছে। এই ব্যাপক কর্মসূচি যে ব্যাপকভাবে সফল হচ্ছে তাতেও কোনো সন্দেহ নেই, কেননা মাত্র 3 মাসেই খেলাপি ঋণ বেড়ে 36,662 কোটি টাকা। এই জন্য প্রথমেই অভিনন্দন জানাই বাংলাদেশ ব্যাংককে। মাত্র 3 মাসে খেলাপি ঋণ 9 থেকে 11% করা মুখের কথা নয়। বছরের পর বছর ধরে ঋণ খেলাপি ও প্রভাবশালী ব্যবসায়ীদের একের পর এক ছাড় দেওয়া হয়েছে। 2009 সালের পর প্রথমেই খেলাপি ঋণের সংজ্ঞা শিথিল করে 3 মাস সময় বাড়িয়ে দেওয়া হয়। 2015 সালে ঋণ পুনর্গঠনের নামে দেওয়া হয় ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা। ঋণ অবলোপনের ক্ষেত্রেও দেওয়া হয় বিশেষ ছাড়। 2019 সালে 2% কিস্তি দিয়ে ঋণ নিয়মিত করার বিশেষ সুবিধা দেওয়া হয়। এরপর করোনা শুরু হলে সব ধরনের ঋণ গ্রহীতার জন্য কেন্দ্রীয় ব্যাংক ঋণ পরিশোধ না করার সুবিধা দেয়। এ সময় কিছু ভালো ঋণ গ্রহীতাও ঋণ পরিশোধে অনাগ্রহী ওঠেন। বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার গভর্নর হিসেবে নিয়োগ পান 2022 সালের জুলাই মাসে। এসেই তিনি ঋণ খেলাপিদের গণহারে ছাড় দিয়ে নতুন এক নীতিমালা জারি করেন। নতুন নীতিমালায় 2.5 থেকে 6.5% অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়। আগে খেলাপি ঋণ নিয়মিত করতে জমা দিতে হতো 10 থেকে 30% অর্থ। এর পাশাপাশি খেলাপি ঋণ 5 থেকে 8 বছরে পরিশোধের সুযোগ রাখা হয়। আগে এসব ঋণ শোধ করতে সর্বোচ্চ 2 বছর সময় দেওয়া হতো। নতুন নীতিমালায় খেলাপি ঋণের সুবিধা প্রদান ও পুনঃতফসিলের ক্ষমতাও সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে ছেড়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে ব্যক্তি মালিকেরাই ঠিক করছেন কোন ঋণ পুনঃতফসিল সুবিধা পাবে। আগে ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগত। এর ফলে খেলাপি ঋণ আড়াল করার সুযোগ আরও বেড়েছে। বর্তমান গভর্নর দায়িত্ব নেই ঋণ খেলাপিদের যখন গণ ছাড় দেন, তখনই প্রকৃত বার্তা পেয়ে গিয়েছিলেন প্রভাবশালীরা। সবাই তখন বুঝে যান খেলাপি ঋণ আদায়ী কঠোর কোনো নীতি নয়, বরং ছাড়ই চলতে থাকবে। আর তার ফলাফল হচ্ছে খেলাপি ঋণের এত বড় লাভ। 2019 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশের আর্থিক খাত নিয়ে দীর্ঘ মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছিল। সেখানে বলা হয়েছিল, বাংলাদেশে একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার প্রবণতা শিকড় অত্যন্ত গভীরে। প্রভাবশালী উপর মহলে ভালো যোগাযোগ আছে এবং ধনী এমন কিছু ব্যবসায়ী ঋণ ফেরত দেওয়ার কোনো তাগিদই অনুভব করেন না। এমনকি বাংলাদেশে
আর্থিক খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন প্রভাবশালী ও ক্ষমতাবান এইসব ঋণ গ্রাহক। এখানে খেলাফি ঋণ আড়াল করে রাখা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি দুর্বল, ব্যাংক পরিচালক ও ব্যবস্থাপকদের আচরণও বেপরোয়া। নিয়ম ভাঙলে কোনো শাস্তিও পান না তারা। এর পরের 4 বছরে পরিস্থিতি যে কোনো বদল হয়নি তার প্রমাণ পাওয়া যাচ্ছে প্রায় প্রতিদিনই। ফলে খেলাপি ঋণও বেড়েছে। খেলাপি ঋণ কমানো সহ ব্যাংক খাতের সমস্যা কমাতে বাংলাদেশ একটি রোডম্যাপ বা পথনকশার ঘোষণা দিয়েছিল গত ফেব্রুয়ারিতে। সেই পথনকশায় বহু বছর ধরে ব্যাংক খাতে যেসব সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছিল তা রাখা হয়েছিল, কিন্তু সেই পথনকশা এরপর আর আলোর মুখ দেখেনি। বাংলাদেশ ব্যাংক এখন নিশ্চুপ, অর্থাৎ নীতি নির্ধারক আর প্রভাবশালীদের যে গোপন আঁতাত, সেখান থেকে বের হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে খেলাপি ঋণ নিয়েও আশাবাদী হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়টি আলোচনা করছিলাম সেটা হচ্ছে খেলাপি ঋণ মোটাতাজাকরণ কর্মসূচি। তো বাংলাদেশে এই খেলাপি ঋণ নিয়ে বহু বছর ধরে আমরা পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি দেখতে পাই যে বাংলাদেশের এক শ্রেণীর ব্যবসায়ী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে আর সময় মতো পরিশোধ করে না, এবং এই যে পরিশোধ করে না, এইটাই পরবর্তী পর্যায়ে তারা ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হয়। এখন বাংলাদেশে বর্তমানে অর্থনীতির যে অবস্থা, সেটি তো কোনো অবস্থাতেই বাংলাদেশের কোনো অর্থনীতিবিদ বা বাংলাদেশে যারা অর্থনীতি নিয়ে গবেষণা করেন, বিশ্লেষণ করেন, তারা কোনো অবস্থাতেই বাংলাদেশের অর্থনীতিকে খুব একটা সুখকর অবস্থা আছে বলে কেউ মনে করে না। এরই ভিতর দিয়েও তো দেশটাকে চলতে হবে। কিন্তু বছরের পর বছর ধরে যে ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটপাট, বিদেশে টাকা পাচার, তারপরে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ না করার যে একটা প্রবণতা, এইটি আমরা বাংলাদেশে বছরের পর বছর ধরে দেখতে পাচ্ছি। এভাবে তো একটা দেশ চলতে পারে না, এভাবে তো দেশের অর্থনীতি চলতে পারে না, এভাবে তো বাংলাদেশের ব্যাংক খাত চলতে পারে না। এবং এর থেকে বেরিয়ে আসার জন্য নানান সময় নানান পরিকল্পনা, নানান উপদেশ বাংলাদেশের অর্থনীতিবিদরা, অর্থনৈতিক বিশ্লেষকরা তারা বাংলাদেশ ব্যাংকে এবং ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়েছেন, কিন্তু কাজের কাজ তেমন কিছু হয়েছে বলে মনে হয় না। এখন সরকার যে বাংলাদেশের সব ক্ষেত্রে আপনার দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং গত নির্বাচনে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে, এইটার বাস্তবায়ন তো আমরা আসলে দেখতে চাই। এখন এই যে ঋণ খেলাপি, তারা দিনের পর দিন ঋণ পরিশোধ করে না, এই ঋণ খেলাপিদের ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে জাতীয় সংসদে যারা ঋণ খেলাপি এবং হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা পরিশোধ করছে না, তাদের নাম প্রকাশ্যে জাতীয় সংসদে অর্থমন্ত্রীকে সেটা গণমাধ্যমে এবং সংসদে প্রকাশ্যে সেটা প্রচার করতে হবে। এবং যাদের নাম প্রকাশিত হবে তারা বাংলাদেশের কোনো সরকারি অনুষ্ঠানে তারা যেতে পারবে না, এবং তাদের নানান সুযোগ সুবিধা থেকে, সরকারি সুযোগ সুবিধা থেকে তাদেরকে বিরত রাখতে হবে। তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় এইটা ব্যর্থ হয়, তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে কোনো অবস্থাতেই আমরা টেকসই এবং মজবুত করতে পারবো না। বাংলাদেশের উন্নয়নকে যদি টেকসই মজবুত করতে হয় এবং সামনের দিকে অর্থনীতিকে গতিশীল রাখতে হয়, তাহলে এই ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ও কঠিন বাস্তব পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের হাতেই অন্য কোনো বিকল্প নেই। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এই ব্যাপারে আমার আরও কিছু বলবার থাকলেও বক্তৃতাটা দীর্ঘায়িত হয়ে যাবে বিধায় আমি আমার আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।